স্ট্রাকচার শিখবো এবং সেই স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এমন একটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ বোর্ডের ওপরে। হ্যাঁ, এই একটা মাত্র স্ট্রাকচার দিয়ে তুমি অনেক বাক্য তৈরি করতে পারবে। চলো তাহলে দেখে নিই বেশি কথা না বলে। প্রথমে আমাদের আছে সাবজেক্ট, তারপরে আছে আমাদের উইল, তারপরে ভার্ব মানে V1, অবজেক্ট, আদার্স। যদি তোমরা এগুলো না জানো যে এই জিনিসগুলো কি, তাহলে চলো একবার বলে দিই। সাবজেক্ট মানে বাক্যে যে কাজটা করছে সে আমাদের সাবজেক্ট, বাংলায় আমরা সেটাকে বলি কর্তা। তারপরে হচ্ছে এটা আমাদের ফিউচার টেন্স, তাই জন্য এখানে একটা উইল বসবে। হ্যাঁ, আগে আমরা শ্যাল আর উইল দুটোই ব্যবহার করতাম, কিন্তু এখন আধুনিক ইংলিশে আমরা শুধুমাত্র উইল ব্যবহার করলেই চলে। শ্যাল ব্যবহার করলে যে ভুল হবে এমনটা না, শ্যালও করতে পারো উইলও করতে পারো, কিন্তু আস্তে আস্তে শ্যালের ব্যবহারটা কমে যাচ্ছে, উইলের ব্যবহারটা আমরা বেশি করছি। ভার্ব, উইলের পরে মনে রাখবে কোনো মোডালের পরে সব সময় V1 বসে। V1 মানে মেইন ভার্বের যে মেইন ফর্মটা সেটাই বসে যায়। অবজেক্ট মানে সাবজেক্ট কি করছে সেটাই অবজেক্ট, আর আদার্স মানে কোথায়, কখন, কিভাবে, এগুলো সব এখানে বসবে। তাহলে এটা আমাদের বাক্যের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের উইল, তারপরে V1, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। কোনো কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট অলওয়েজ থাকবে, উইল বা ভার্ব যেটা সেটা তো থাকতেই হবে। সাবজেক্ট কোনো কোনো সময় মিসিং থাকতে পারে, বাদ বাকি সবগুলো মোটামুটি থাকে। ঠিক আছে, এখানে দেখতে পাবে কতগুলো বাক্য ট্রান্সলেশন আমরা করছি। এই বাক্যের ট্রান্সলেশন গুলো যদি আমরা একবার শিখে নিই, তাহলে এরকম হাজারো বাক্য তুমি নিজেই করতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমটি হলো মেয়েটি গান গাইবে। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, প্রত্যেকটা বাক্য যদি তুমি একবার করে পড়ো, মেয়েটি গান গাইবে, পাখিটি আকাশে উড়বে, মা একটি ছবি আঁকবেন, আমি বাজারে যাব, প্রত্যেকটা কাজ বো মানে ভবিষ্যতে করব, এরকম ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণত ফিউচার বলি, যেটাকে বাংলায় বলি ভবিষ্যৎ। তো এগুলো সব ভবিষ্যতের উদাহরণ। আর উইল, এই উইলকে যদি তুমি একটু ফোকাস করো, এই উইলই হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচারে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে বলে দিচ্ছে এটা আমাদের ফিউচার। সাবজেক্ট, উইল, ভার্ব, অবজেক্ট, আদার্স, এটা দিয়েই আমরা এই বাক্য চারটে আমি করে দেব তোমাদেরকে। আর বাকি তোমাদেরকে দুটো কাজ আমি দেব, সেই দুটো তোমরা হোমওয়ার্কে করে নেবে এবং আমাকে কমেন্টে লিখে জানাবে। তাহলে আশা করি তোমাদের কতটা তোমরা বুঝতে পেরেছো সেটা নিজেই বুঝতে পারবে, এবং আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো, যারা ঠিক লিখেছো, যারা ভুল করেছো, কোথায় ভুল করেছো, কেন হয়েছে সেটাও আমি জানিয়ে দেবো। আশা করি এই চারটে বোঝার পর আর ভুল হবে না। মেয়েটি গান গাইবে। একটা জিনিস দেখো, আমরা ইংরেজি তো লিখি কিন্তু কোথায় ভুল করি এবার দেখে নাও। এই যে টিটা আছে না, এই টিটা মানে হচ্ছে সে নির্দিষ্ট করে বলছে একটি নির্দিষ্ট মেয়ের কথাই বলছে, যে কোনো মেয়ের কথা বলছে না। তো এখানে এ গার্ল আমরা বলতে পারবো না, টি দা বসবে, দা মেয়েটি গার্ল। এবার আমাদের তো স্ট্রাকচার অনুযায়ী উইল বসে যাবে। এবার ভার্ব কি করবে, গান গাইবে। গান গাওয়া ইংরেজি আমরা জানি সিং, এটাই হলো ভার্বের V1, সিং, V1, স্যাং, V2। ঠিক আছে, দ্য গার্ল উইল সিং, মেয়েটি গাইবে। কি গাইবে, এটা আমাদের এই যে কি কি গাইবে, সং। দ্য গার্ল উইল সিং সংস। তাহলে কি করে এবার স্ট্রাকচার বানাবে, প্রথমে ভার্বকে খুঁজে বের করবে। ভার্ব, এই ভার্বে যে শব্দটা আছে তাকে কে দিয়ে প্রশ্ন করো, কে গান গাইবে, দ্য গার্ল মেয়েটি, এটা আমাদের সাবজেক্ট। উইল সিং, এটা তো গান গাওয়া, কি গাইবে, এবার প্রশ্ন করো কি গাইবে, গান, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো এটাই হচ্ছে বাক্য বানানোর প্রধান স্ট্রাকচার। সেকেন্ডটা, পাখিটি আকাশে উড়বে। দেখো, পাখিটি, পাখিটির সঙ্গে টি রয়েছে, দা, দা পাখিটি, বার্ড, দা বার্ড, পাখিটি মানে এখানে যদি আবার আগের স্ট্রাকচারটা আমরা ফলো করি, উড়বে, কে উড়বে, পাখিটি। এবার আমাদের উইল, তারপর আমাদের ভার্ব উড়বে, উড়া ইংরাজি ফ্লাই। ঠিক আছে, এখানে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি উড়বে, আসে না, কে উড়বে, পাখি উড়বে। এবার কোথায় উড়বে, ইন দ্য স্কাই। কখনো ভুলবে না, স্কাইয়ের আগে সবসময় দি দিতে
হবে, সরি এটা দি হবে, এটা দা উচ্চারণ হবে। আমরা জানি এর দুটো উচ্চারণ হয়, একটা হচ্ছে দা আর একটা হচ্ছে দি। এটা এটা হচ্ছে কনসোন্যান্টের আগে আর এটা হচ্ছে ভাওয়েলের আগে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে মা একটি ছবি আঁকবেন, মা একটি ছবি আঁকবেন ভবিষ্যতে। তাহলে আঁকাটা এখানে কাজ, এটাকে কে দিয়ে প্রশ্ন করো, কে আঁকবেন? মা। কি আঁকবেন? একটি ছবি, তাহলে মা, মাদার। কি করবে? আঁকবেন, উইল ড্র। কি আঁকবেন? এ পিকচার। তোমাকে মুছতে হবে এটা একটু, এ পিকচার, PICTURE, পিকচার। ওকে, 3 নম্বর হয়ে গেল। আমি বাজারে যাব, যাব ভবিষ্যতে করব। কে যাবে? আমি। তারপরে কি যাব হয় না, কোথায় যাব? বাজারে। তাহলে আমি, আই উইল। দেখো যদি আমরা শ্যাল বা উইল টানতাম না, এখানে একটা কনফিউশন হতো, আয়ের সঙ্গে কি হবে, গার্লের সঙ্গে কি হবে, বার্ডের সঙ্গে কি হবে। তো আমরা এখানে উইল ব্যবহার করলে কোনো কনফিউশনই থাকবে না। আই উইল, আমি যাব, গো। আমি যাব, যদি বলি আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি ঘুরতে যাব, আই উইল গো টু ট্রাভেল। আই উইল গো কোথায়? টু বাজারে, সেটা হবে মার্কেট, MAR। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা, সায়েন্সের ফর্মুলা, ইংরেজিতে স্ট্রাকচার। তুমি এই স্ট্রাকচারটা ফলো করে এগুলো তো খুব ইজিলি করে দিতে পারবে। এছাড়াও যদি তুমি আরো কিছু ভবিষ্যতের বা ফিউচার টেন্স তুমি লিখতে চাও, তুমি এটা ফলো করলেই তোমার সব হয়ে যাবে। আর কোথাও কোনো গ্রামার বইয়ের দরকার নেই, কিছুর দরকার নেই। এটা ফলো করলে জাস্ট তুমি শিখে গেছো ফিউচার। এবার তোমাকে কিছু বাড়ির কাজ আমি দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কতটা কি শিখেছো কি শেখোনি, তাই না? তাহলে চলো। এক, ওহো, তাহলে চলো এবার বাড়ির কাজটা দিই। এক, আমি আমি হোমওয়ার্ক করব, করব ফিউচার কিন্তু একই সেন্টেন্স। দুই, আমি খেলতে যাব। তো তোমরা এই দুটো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো শেখার জন্য। তো এই হচ্ছে আমাদের ক্লাস, আজকে এখানেই শেষ হচ্ছে। যদি তোমরা ফিউচার টেন্সটা পুরো শিখে থাকো, দ্যাটস ভেরি গুড। আর এখানেই শেষ করছি আজকে ক্লাস, দা এন্ড। সো টাটা, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সো টাটা, দেখা হবে অন্য কোনো ক্লাসে।